দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। শাস্তির দাবি প্রবাসী বাংলাদেশিদের। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ লন্ডনে আসবেন কিনা জানা যাবে শুক্রবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগের রায় আজ। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার, জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ। ফ্যাসিস্ট সহযোগী জাপার সাথে আলোচনা নয়। এবছরের জুলাই আগস্টেই সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন মির্জা ফখরুল। জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দুর্নীতির অভিযোগ সহ নানা চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নেয় যুক্তরাজ্যের লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেতা এবং আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনার সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। গেল কয়েকদিন ধরেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেতা আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ওপর থেকে দুর্নীতি বিরোধী দায়িত্ব সরিয়ে নেওয়ার দাবি জানায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর একটি জোট। এরই মধ্যে ব্রিটিশ সরকারের স্বাধীন নৈতিক উপদেষ্টা স্যার লাউরি ম্যাগনাস এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হওয়ার সুবাদে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের আর্থিক দুর্নীতি সুবিধাভোগী। অভিযোগ রয়েছে তিনি লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার পেয়েছেন। এই ফ্ল্যাটটি তাকে দিয়েছেন আব্দুল মোতালিফ নামের এক ব্যবসায়ী, যিনি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে বেশ পরিচিত। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় বাড়িয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গেও টিউলিপের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। একই সাথে এমপি পদ থেকেও তার পদত্যাগ দাবি করেছেন তারা। লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়া এবং বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে। তবে ব্রিটেনের ট্রেজারি মিনিস্টার টিউলিপ রেজওয়ানা সিদ্দিক শেষ পর্যন্ত এই অভিযোগের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তার ট্রেজারি মিনিস্টার থেকে। 14 জানুয়ারি বিকালে তিনি পদত্যাগ করেন। এ বিষয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি ও সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানবো তাদের প্রতিক্রিয়া। ইনিশিয়ালি ধন্যবাদ দিতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে অ্যাটলিস্ট তাকে রিমুভ করেছে এই জায়গা থেকে। বাংলাদেশের অর্থ আত্মসাৎ করে কেউ বিশ্বের কোথাও রক্ষা পাবে না। নিন্দনীয় অবস্থায় ছিলাম যে একটা ব্রিটিশ গভর্নমেন্টও আমাদের বাংলাদেশি শেখ পরিবারের একটা মেয়ে চুর হিসাবে এখানেও বসে আছে। দেরিতে হলেও ওর শুভবুদ্ধির উদয় হয়েছে, ও রিজাইন করেছে। আমরা দেখেন শেখ হাসিনা বাংলাদেশের দুর্নীতি করে পালিয়ে গেছে, এখানেও দুর্নীতি, এখান থেকেও দুর্নীতি করেছে টিউলিপ, এখান থেকে পদত্যাগ করেছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের দাবি থাকবে আগামীতে এই কমিউনিটির পক্ষ থেকে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে, যাহাতে এই টাকাগুলা ফেরত নেওয়া যায়। বাংলাদেশে উনি সাহায্য করবেন আমাদেরকে, ওকে বাংলাদেশের গরিবের পয়সাগুলা যাহাতে দেশের ফেরতগুলো কাজে লাগতে পারে পয়সাগুলো। অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের কূটনৈতিক পাড়ায় নিজের নামে এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে মোট 20 কাঠার প্লট নেওয়ার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। পরিবারের 6 সদস্যের নামে 7 কাঠা প্লট নিলেও রাজুকের হলফনামায় তা গোপন রাখার অভিযোগও উঠেছে। রাজুকের প্লট দখলের ঘটনায় গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। এই প্রথম দুদকের মামলার আসামি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে। রিপোর্ট ফররুক বাপুর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহরে বিভিন্ন ক্যাটাগরিতে রাজুক থেকে প্লট বাগিয়ে নেয়ার অভিযোগের নানা তথ্য প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার পূর্বাঞ্চল কূটনৈতিক পাড়ায় শেখ হাসিনা পরিবারের 60 কাঠার প্লট গ্রহণের তথ্য পাওয়া গেছে। এই অভিযোগে হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনাকে।
আইন অনুযায়ী কোনো ব্যক্তির নামে রাজুক এলাকায় বাড়ি অথবা প্লট থাকলে সংস্থাটির অন্য কোনো প্রকল্পে দ্বিতীয়বার প্লট নেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীতে বাড়ি ও প্লট থাকার পরেও পূর্বাঞ্চলের বিভিন্ন জোনে একের পর এক প্লট বরাদ্দ ও অনিয়ম হয়েছে। দুদক জানিয়েছে, পূর্বাঞ্চল কূটনৈতিক পাড়ায় প্লট বরাদ্দের নির্ধারিত সময়ে আবেদন করেননি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আবেদনের ফরমও জমা দেননি। একই অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। পাশাপাশি রাজুকসহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে মামলা করেছে দুদক। 10 কাঠা করে এখানে 6 জনকে মোট 60 কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন, সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়েছে। আমরা তাদেরকে তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি। এদিকে দৈনিক 1.5 কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সদ্য সাবেক কমিশনার জহিরুল হকের বিরুদ্ধে তদন্ত নেমেছে সংস্থাটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে কোনো বিশেষজ্ঞ লন্ডনে আসবেন কিনা তা জানা যাবে শুক্রবারের পরীক্ষা নিরীক্ষার পর। এ তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার সর্বশেষ আপডেট জানাতে লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিং করেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, ফুসফুস, হৃদরোগে আক্রান্ত। লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন আপডেট জানিয়েছেন। ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, পরীক্ষা নিরীক্ষা চলছে। ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয়। শি ইজ রানিং 79, যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড, কিন্তু মনে রাখতে হবে হয়তো ইট ইজ ফিজিবল, হয়তো ইট ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না, অথবা কীভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন, আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো, এইসব অনেক জিনিস আছে। কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই। ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবেন। ওনারা যখন জানাবে আমরাও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এছাড়াও ডাক্তার জাহিদ জানিয়েছেন, প্রতিদিনই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। পরীক্ষার ফলাফল হাতে আসার পর আগামী শুক্রবার পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রে নেয়া বা যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক লন্ডনে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি প্রয়োজন হয়, যদি আসতে লাগে, তখন ইফ দে ফিল, এটা তো আমরা বললে হবে না, বিষয়টা হচ্ছে ওনাদের যে প্রোটোকল আছে, সে ইফ দে ফিল নো প্রবলেম, তাহলে সেক্ষেত্রে তাদের আসতে বলতে পারলে তাহলে তাদেরকে আসার জন্য আমাদের আবার উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা মানে আমাদের যোগাযোগ আছে তাদের সাথে, রেগুলারলি উই হ্যাভ গট এ কন্ট্যাক্ট উইথ দেম। এদিকে বেগম খালেদা জিয়া হাসপাতালে যেদিন থেকে ভর্তি হয়েছেন, প্রতিনিয়ত তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা নিয়মিত আসছেন। মধ্যরাত পর্যন্ত সময় কাটান বেগম খালেদা জিয়ার পাশে। উনি চিকিৎসাধীন আছেন লন্ডনের ক্লিনিকে। আপনারা যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন, এবং আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি, এবং প্রত্যেকটা বাংলাদেশে এবং দেশের বাইরে ভিতরে যারা আছেন, যে যেখানে আছেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে যান। এই অ্যাপিলটা আপনাদের মাধ্যমে আমি দিতে। লন্ডন ক্লিনিকের সামনে প্রতিদিনই ভিড় করছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বেগম জিয়া দ্রুত সুস্থ হবেন, মনে প্রাণে বিশ্বাস তাদের। সপ্তম দিনের মতো বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনের এই ক্লিনিকে। তিনি দেশ থেকে যেই অবস্থায় এসেছিলেন তার থেকে বেশ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
পাশাপাশি আগামী শুক্রবার তার চিকিৎসা কিভাবে হবে সেটির পরিকল্পনা গ্রহণ করা হবে। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যদের আপিলের রায় আজ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করে আদেশ দেন। শুনানিতে ভুল প্রক্রিয়ায় করা এই মামলা চলতে পারে না দাবি করে মামলা বাতিলের আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন, এতিমদের যে 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল, সে টাকা আদৌ আত্মসাৎ হয়নি, বরং এফটিআর অ্যাকাউন্টে এখন সে টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটি। শুনানিতে দুদকের আইনজীবী জানান, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাসভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরই 30 অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি দাবি করেন, ছাত্রদের তৈরি খসড়া ঘোষণাপত্রের অধিকাংশ বিষয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছেছে। মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আরও বলেন, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি সব দল ও সংগঠনের সাথে এই ইস্যুতে আলোচনা করা হবে। তবে ফ্যাসিস্ট শক্তির সহযোগী জাতীয় পার্টির সাথে আলোচনা যৌক্তিক মনে করছেন না তারা। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের আইনি ডকুমেন্ট তৈরি করবে, পাশাপাশি গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করবেন বলে তিনি আশা করেন। সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে, শিক্ষক সংগঠন, বিভিন্ন গ্রুপ অফ পিপল, স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। আজ সকাল 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 11টি সংস্কার কমিশনের মধ্যে 4টি কমিশন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকাল 3টায় এই ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস কনফারেন্স করবে বলেও ব্রিফিংয়ে জানান তিনি। 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন, আমাদের মাহফুজ আলম উনিও থাকবেন। ওনাদের কাছে এইটা হ্যান্ড ওভার করবেন, করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে। পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে, কি কি বিষয় আছে, বিশদ বর্ণনা থাকবে। থাকার পরে যেটা হবে যে 1:30টা পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি এই মিটিংটা হবে। হওয়ার পরে লাঞ্চের পরে আমাদের এখানে কয়েকজন অ্যাডভাইজার আসবেন, আমরা এখনো জানি না কারা আসবেন, এসে আপনাদেরকে পুরো জিনিসটা ব্রিফ করবেন। এটা 3টার সময় আমরা এখানে প্রেস কনফারেন্স ডেকেছি কালকে। এদিকে নির্বাচন ব্যবস্থা কমিশন, সংবিধান সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দেবে অন্তর্বর্তী সরকারের কাছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও ক্ষমতায় ভারসাম্য আনাসহ বেশ কিছু সুপারিশ থাকছে প্রতিবেদনে। তবে সংস্কারগুলো বাস্তবায়ন কারা করবে, রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কমিশন সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই বিপ্লবের পর রাষ্ট্রযন্ত্র সংস্কারের আমূল পরিবর্তনের প্রস্তাব আসে ছাত্র জনতার কাছ থেকে। তারপরেই রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে 3 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দিতে পারেনি সংস্কার কমিশনগুলো। পরবর্তীতে 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমার সময় বেঁধে দেওয়া হয়। এসব সংস্কার প্রস্তাবে কি থাকছে তা নিয়ে এখন আলোচনা সমালোচনা সর্বমহলে।
গত 2 দশকেও দুদক কার্যকর ভূমিকা পালন না করায় প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সক্রিয় করার প্রস্তাব দিয়েছে কমিশন। নতুন দুর্নীতি দমন কমিশন হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, যেই কমিশন দেশের দুর্নীতিকে রুখে দিতে পারবে এবং যেই কমিশন বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে। আমরা বেশ কিছু প্রস্তাবনা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থিত হব। আমাদের প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমরা মনে করছি দুদকের জনবল খুবই কম। স্বাধীনতার 50 বছরেও জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই একনায়কতন্ত্র, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। কয়েকজনের হাতে যাতে ক্ষমতা না থাকে, ক্ষমতা যেন ব্যক্তি ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না, রাষ্ট্র যেন একজনের মালিকানায় চলে না যায়, তাই না? ওই জায়গার থেকেই আমরা এসেছি। কিন্তু হ্যাঁ, আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণটা হচ্ছে বিভিন্নভাবে হতে হবে। কেবলমাত্র যে ধরুন প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমালাম, তার থেকে কিছুটা নিয়ে রাষ্ট্রপতিকে দিলাম, তাতেই কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলো না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠান দিয়ে করতে হয়। আগের সংসদগুলোতে নারীর অংশগ্রহণ থাকলেও কার্যত তাদের কোনো ভূমিকা ছিল না মন্তব্য করে তারা বলছেন, এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে 100 জন নারী সংসদ নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। তার কথাটা যেন তিনি বলতে পারেন, আইনি প্রক্রিয়ার মধ্যে বলতে পারেন, আইনে যেন তার প্রতিফলনটা ঘটানো নিশ্চিত করা যায়, সেটার জন্য এটা বলা। উদ্দেশ্যটা হচ্ছে যে যেন আমাদের সমাজের যে বৃহৎ অংশ তারা যেন কোনোভাবে বাইরে না থাকে। চলতি মাসের শেষে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের। সবগুলো প্রতিবেদন পাওয়ার পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবছরের জুলাই-আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কার কমিশনগুলো আজ তাদের প্রতিবেদন দেবে উল্লেখ করে তিনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে দেরি করা ঠিক হবে না। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সোমবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার চলতি বছরের ডিসেম্বর বা 2026-এর মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের কথা বললেও নির্বাচন তার আগেই করা উচিত। এমন সংকটকালে জাতীয় নির্বাচন বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা কিভাবে আসে, সে প্রশ্ন রাখেন বিএনপির মহাসচিব। সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, হ্যাঁ, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই হচ্ছে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার হবে না, বিভিন্ন মহলের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিচার শুরু হয়েছে তা থেকে সরে আসার সুযোগ নেই। রাজনৈতিক সরকার দিয়েই তো আপনার ফাঁসিগুলো দিয়েছে, তাই না? সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন আপনারা, ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন আর কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামায়াতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা
ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আগের চাইতে ভালো আছেন বলে জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে আগামী জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনে কমিশনের কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপে তিনি এ তথ্য জানান। এদিকে ইউএনডিপি জানিয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনকে সহায়তা করবে সংস্থাটি। সহায়তা সম্পর্কে আলোচনা করতে কমিশনের সাথে বৈঠক করে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে ইউএনডিপির 5 সদস্যের আবাসিক প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছে প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় পৌনে 1 ঘণ্টা বৈঠক করে। পরে সভাকক্ষে অন্য 4 কমিশনারের সাথেও বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিরা। এরপর ইসি সচিবের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। পরে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে মঙ্গলবার খালাস দিয়েছে হাইকোর্ট। উলফা কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনকে সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড দিয়েছে আদালত। আর মৃত্যুর কারণে 3 জনের আপিল অকার্যকর ঘোষণা করা হয়েছে রায়ে। এদিকে এ মামলায় খালাসের ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল কর্ণফুলী সার কারখানা ঘাট থেকে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। 1/11 পর সরকার পরিবর্তন হলে এই মামলায় আসামি করা হয় 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত অস্ত্র আইনে লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আপিল করেন আসামিপক্ষ। আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আপিল মঞ্জুর করে রায় দেন। জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রাজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন এই 5 জন খালাস পেয়েছেন। আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান। আর এই মামলায় বাকি 5 জনের পরেশ বড়ুয়া যার সাজা ছিল যাবজ্জীবন, এটি কমে 14 বছর হয়েছে। আকবর হোসেনের সাজা হয়েছে 10 বছর, লিয়াকত হোসেনের সাজা হয়েছে 10 বছর, হাফিজুর রহমানের সাজা হয়েছে 10 বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে 10 বছর। জনাব লুৎফুজ্জামান বাবর মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। আইনজীবী শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবর 2007 সালের 28 মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন। সেই থেকে কারাগারে আছেন তিনি। ওনাকে 78 দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। কিন্তু 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় 18 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। রায় ঘোষণার পর হাইকোর্ট প্রাঙ্গণেই উল্লাস প্রকাশ করেন বাবরের সমর্থকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাঙালির ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আমেজে মঙ্গলবার সারাদিন মেতেছিল কিশোর ও তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এই অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। এবারের ঘুড়ি উৎসবে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দিতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ছবি তুলেছেন আল মাসুম সবুজ। রৌদ্রোজ্জ্বল বিকালের আকাশ রাঙিয়ে ডানা মেলে উঠছে বাহারি ঘুড়ি।
আর নাটাই হাতে সেই ঘুড়ির সুতোয় দোল দিচ্ছেন নগরের তরুণ প্রজন্মের অনেকে। এই প্রোগ্রামগুলো একটু বেশি বেশি করা উচিত, তাহলে আমার মনে হয় যে সবাই মানে জিনিসটা নিয়ে আগ্রহ হবে। কারণ শুধু চার দেয়ালে বন্দি থাকলেই হবে না, ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতেও প্রচুর খেলে, কিন্তু খোলা মাঠ খোলা আকাশ আমাদের বাংলার ঐতিহ্যগুলো ওদের কাছে ফুটিয়ে তোলাটাই আমার প্রয়াস, এই জন্যই নিয়ে আসা। বা ছোটবেলা আমরা যে খেলাধুলা করতাম সেগুলো আসলে এখন আর দেখা যায় না, তো এইটা যদি ছড়ায় দিতে হয় তাহলে আমার মনে হয় যে মানে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নানা বয়সীরা উপস্থিত হন এই ঘুড়ি উৎসবে, অনেকে আবার প্রথমবারের মতো হাতে নিয়েছেন ঘুড়ি ও নাটাই। তার বুঝাইছি যে আগে যা ছিল এখন আর তা নাই, এখন তোমাদের সময়ে তোমাদের আমলে অনেক কিছু পাল্টায় গেছে। আমরা যখন ছাদে ছিলাম তখন দেখলাম আকাশ থেকে একটা ঘুড়ি পড়লো, আমরা ওখানে গিয়েছি আর ওইটা তুলে নিলাম। মজা লাগছিল পরে? তারপর আমি উড়েছি, অনেক মজা লেগেছে। কোথায় ছিল সেটা? কোথায় ছিল সেটা? দাদু বাড়ির কাছেই ছিল। আরে ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় মেলার। বিভিন্ন সামগ্রীর স্টল শোভা পায় এখানে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের এই জমকালো আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা। কিশোর তরুণদের এই উৎসবে অতিথি ছিলেন তারুণ্যের আইকন খ্যাত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উৎসবে অংশ নেয়াদের সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটান তিনি। হাতে তুলে নেন ঘুড়ির নাটাই। অল্প সময়ের জন্য হলেও নিজের শৈশবে ফিরে যান তরুণ এই রাজনীতিক। আর তখন এরকম রেডিমেড সুতা ছিল না, আমার মনে আছে। আমরা ওই সুতা কিনে ওটাকে মাঞ্জা বলে আর কি, মার দিয়ে এবং আরও কিছু কাচের গুঁড়া দিয়ে সেটাকে ভেজানো হতো, এবং আমাদের বাসার যে উঠান ছিল সেখানে আমরা এটাকে দুইটা গাছের মাঝখানে আমরা বেঁধে রাখতাম, যাতে এটা 2 দিন লাগতো বা 1 দিন লাগতো শুকানোর জন্য। ঠিক যে সন্ত্রাস যেটা বিস্তার ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, এই সকল জিনিসকে পুরোপুরি আমাদেরকে মানে এটার থেকে মুক্ত করতে হবে শিক্ষাঙ্গনকে। এরপর মূল মঞ্চে হয় আলোচনা সভা। তরুণদেরকে নিজেদের শেকড়ের সন্ধানে ইতিহাস ঐতিহ্যের সাথে আগামী প্রজন্মের সেতু বন্ধনের দায়িত্ব নিতে তরুণদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে অতিথিরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অর্থপাচারকারী ও ব্যাংক লুটেরাদের বিচারের ব্যবস্থা না করে অর্থবছরের মাঝপথে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের ব্যবসায়ীরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শুল্ক বাড়ানোর উদ্যোগের বিরোধিতা ও তীব্র নিন্দা জানান তারা। বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন দাতা সংস্থা আইএমএফ এর চাপে নতুন করে শুল্ক বাড়ানোর তীব্র সমালোচনা করে বলেন, রাজস্ব বাড়ানোতে সরকার সঠিক পথে নেই। এ সময় বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, যারা অর্থনীতি ধ্বংস করেছেন রাষ্ট্রদ্রোহিতার শামিল তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক, শাস্তির দাবি প্রবাসী বাংলাদেশিদের। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ লন্ডনে আসবেন কিনা জানা যাবে শুক্রবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিলের বিভাগের রায় আজ। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার, জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ। ফ্যাসিস্ট সহযোগী জাপার সাথে আলোচনা নয়। এবছরের জুলাই আগস্টেই সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন মির্জা ফখরুল। জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।